নানা দেশে নানা ভাষা, বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা? সত্যি আশা মিটে না। সেই আশা মেটে না বলেই ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছিল। বাংলা ভাষার জন্য রাজপথে নেমেছিল বাংলাদেশের তরুণ ছেলেরা এবং রক্ত দিয়ে আমরা কিনেছি আমাদের বর্ণমালাকে। তাই ফেব্রুয়ারি মাস সবসময় আমাদের জন্য গৌরবের, আমাদের জন্য আত্মমর্যাদার। প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আমাদের আজকের এই আয়োজন ভাষা আমার অহংকারে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইফাতারা ইরা। আমাদের ভাষা সত্যি আমাদের অহংকারের এবং পৃথিবীতে একমাত্র বাংলা ভাষা যে ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছিল রাজপথে। আজকে আমরা কথা বলবো বাংলা ভাষা নিয়ে এবং বাংলা ভাষায় আমরা যে কথা বলছি এবং বাংলা ভাষার যে বিবর্তন, এই সব কিছু নিয়ে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করছি আপনাদেরকে সঙ্গে পাবো। আমাদের সঙ্গে কথা বলার জন্য আজকে স্টুডিওতে রয়েছেন, শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাই, ইমরান মাহফুজ, কবি ও গবেষক, এবং আমাদের সঙ্গে রয়েছেন শিমুল সালাউদ্দিন, কবি এবং সাংবাদিক, এবং আমাদের সঙ্গে রয়েছেন মাহবুব আজিজ, কবি, লেখক এবং সাংবাদিক। ইমরান মাহফুজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকের দিনে এসে আমাদের এই ভাষা, বাংলা ভাষাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ভাষা মানুষের আত্মপরিচয় নির্মাণ করে। মানে পৃথিবীর অনেক প্রাণী আছে যাদের ভাষা নেই, ফলে আমরা তাদেরকে মুখ কিংবা বোবা হিসাবে দেখি। আমাদের ভাষা আছে, অনুভূতি আছে বলে আমরা অন্য অন্য প্রাণী থেকে আমরা একটু আলাদা, কিংবা আমাদেরকে শ্রেষ্ঠ বলা হয়। কিন্তু আমি মনে করি শ্রেষ্ঠটা কাঠামো, আর এই কাঠামো ব্যবহার করে ধীরে ধীরে মূল্যবোধ, অনুভূতি, চিন্তা, চেতনা, আদর্শ, বিশ্বাস, বোধ, বুদ্ধি দিয়ে মানুষ তার উৎকৃষ্টতায় পৌঁছায়। তবে সেটার বহন করে কিন্তু ভাষা। আমরা এখানে বসে আছি চারজনের মা আলাদা, বাবা আলাদা, কিন্তু আমরা এক বাংলা ভাষার সন্তান। তেমনিভাবে আমার দেশও এরকম। কিন্তু আজকে ভাষাকে নিয়ে আমার যে মূল্যায়ন আমার কাছে এখন হয়ে গেছে 52 কিংবা 71 মানে মাথা নত করা। আমরা নত করতে করতে, নত যেন হতে হতে মাথা থেকে পা, পা থেকে মাথা, কোনটা যে কোথায় গেছে তারই হদিশ পাই না। ফলে ভাষা নিয়ে মূল্যায়ন করতে গেলে এক ধরনের বেদনা অনুভব হয়, আরেক ধরনের শ্লাঘা কাজ করে। তবে আরেকটা জিনিস আমাদেরকে অবশ্যই উপলব্ধি করায় যে আমরা আমাদের যে লড়াকু সত্তা, যে আমরা ভাষার জন্য লড়াই করেছি, সংস্কৃতির জন্য লড়াই করেছি, স্বাধিকার এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি। ফলে এই লড়াইয়ের গল্প আমাদেরকে এক ধরনের আত্মপরিচয় দেয়, বেদনার্ত করে। প্রতিটি জীবনকে যেই উদ্দেশ্যে দেয়া হয় সেই উদ্দেশ্যটা হাসিল হয় না। যেমন বৈষম্যের বিরুদ্ধে সাইদ, মুগ্ধ, হৃদয়, তরুয়া, ওয়াসিম জীবন দিয়েছে, বৈষম্য মুক্ত হয়নি। 90-এর অভ্যুত্থান হয়েছে গণতন্ত্রের জন্য, সেটা হয়নি। 71-এর স্বাধিকার, সাম্য, সামাজিক মর্যাদার জন্য হয়েছে, সেটা আজও হয়নি। 52 রাষ্ট্রভাষার জন্য আন্দোলন হয়েছে, কিন্তু মাতৃভাষার জন্য না। আপনি আপনার মায়ের সঙ্গে চট্টগ্রামের ভাষায় কথা বলবেন না সিলেটি ভাষায় বলবেন, এটা নিয়ে কোনো রাষ্ট্র হেডেক থাকার কথা না, হয়ওনি। কথা হয়েছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। আজও আমাকে বলতে হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা চাই। তার মানে এটা এমন একটা রাষ্ট্র হয়ে গেছে, এটা অজ্ঞাত, এটা রাষ্ট্রের কোনো অভিভাবক নেই। যে পরিবারের প্রধান থাকে না, পরিবার যেমন ছন্ন ছাড়া হয়, উদাসীন হয়, আজকে আমার রাষ্ট্রের অবস্থা হয়েছে অভিভাবক শূন্য। একমাত্র কবিরাই ভাষাকে টিকিয়ে রাখতে পারে। আজকে আমাদের এখানে যে তিনজন আমরা আছি, কাকতালীয়ভাবে তিনজনে কবিতার চর্চা করি। ফলে কবিরাই ভাষাটাকে যতটা মূল্য দেয়, সংগ্রাম করে, ভাষাকে যতটা আবেগ আপ্লুত হয়ে অনুভূতি দিয়ে দেখে, বিশ্ববিদ্যালয়ের পাঠাতনে সেটা মার খায়, আদালতে গিয়ে সেটা মার খায়, গণমাধ্যমে তো সেটা অস্তিত্বহীন। আমি আপনার কথা রেশ ধরে এবারে একটু শিমুল সালাউদ্দিন আপনার কাছে আসছি। আজকে 1 ফেব্রুয়ারি, আমরা নিশ্চয়ই শুরুতেই আমাদের যারা ভাষা শহীদ রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং একই সাথে আমাদের নানান ধরনের প্রত্যাশা রয়েছে যাতে করে কোথাও আমাদের বাংলা ভাষা মার না খায়। এই বিষয়ে আপনি কি বলবেন? বাংলা ভাষা তো মার খাওয়ারই ভাষা। ইমরান খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা বলেছে, এবং অবশ্যই ভাষা আন্দোলন, রাষ্ট্রভাষার দাবিতে ভাষা আন্দোলন ছিল, এবং সেটা তো শুধুমাত্র মানে রাষ্ট্রভাষা হলে কী কী সুবিধা হয়, আমার এক্সপ্রেশন, আমার বলবার কথা, মানে ভাষা তো চিন্তার বাহক। আমি যা কিছু চিন্তা করি তা প্রকাশ করে ভাষা। আমার সবসময় মনে হয় কবিরা তো ভাষার অভিভাবক, কবিরা ভাষাটাকে একটা দিক দেখায়, এবং ভাষা যে প্রতিদিন তো ভাষা বদলায়। এই দেখেন, এই যে গত ইমরান যে আন্দোলনের কথা বললো, হ্যাঁ আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই, অনেক কিছু হয় নাই, কিন্তু
অনেক রকমের বাকের বদল কিন্তু হয়েছে। আমরা অনেক মানে বিশেষ করে জেনজির অনেক রকম স্ল্যাং সহ নানাবিধ রকমের ভাষা দেখেছি। ভাষাবিজ্ঞানীরা কেউ কেউ হয়তো এটাকে সমালোচনা করবেন, আমরাও সমালোচনা করেছি, কিন্তু বাংলা ভাষার যে মাধুরী এইটাকে আসলে আরো অনেক বেশি ছড়ায় দেওয়ার লড়াই আমরা তিনজনই করি এখানে। আল মাহমুদ লিখেছেন না, ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলায় অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। দেখেন অক্তের মতো একটা বিদেশি শব্দের সাথে মানে রক্তের যে মিল বা এই জিনিসটাকে তুলে ধরা, হৃদয়ে বা প্রাণে পোষানো একটা বাক্য লিখতে পারা, ভাষার অগ্রগামী সৈনিক কবিরা সেই চর্চাটা করে। ফলে এই দিনে 1 তারিখে আজকে আমার তো মনে হচ্ছে কেন আজকে বইমেলা নাই। আমার তো এবং সেইখানেই ভাষার রাজনীতি এবং এই মানে রাজনীতির অংশ হিসেবেই ভাষা আসলে এইভাবে মানে ক্রিয়া করে। ফলে আমাদের আজকে আমার অনেক অনেক কথা মনে হচ্ছে, যেটা হলো যে আমি নিশ্চিত এখানে যে তিনজন আছে আমরা তিনজনই আজকের দিনে গত কয়েক বছর যা যা কিছু করেছি আজকে আমরা তা করছি না, আজকে আমরা এখানে কথা বলছি। আমি আজকের দিনে অবশ্যই আমাদের ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাই এবং মানে আমি মনে করি ভাষার যে সুষমা যে শক্তি, কবিরা যে শক্তি তৈরি করতে পারে সেটার দিকে আমাদের পুরো জাতিরই মানে পুরো জাতি কিন্তু 1 ফেব্রুয়ারিতে বইমেলার দিকে তাকিয়ে থাকতো। পুরো জাতিরই ভাষার দিকে আরো নজর দেওয়া উচিত এবং কবিতার যে সুষমা ওইটাকে আরো ওতপ্রোতভাবে জড়িয়ে ধরা উচিত। অনেক ধন্যবাদ শিমুল সালাউদ্দিন। এবারে আমরা একটু মাহবুব আজিজ আপনার কাছে আসছি। চিত্রটা আসলে এবছর ভিন্ন। প্রতি বছর আমরা 1 ফেব্রুয়ারি মানেই আমাদের যেরকম ভাবে ভাষার মাসকে উদযাপন করা, একই সাথে বইমেলা নিয়ে নানান ধরনের ব্যস্ততা আমরা দেখি, কিন্তু এই বছর আসলে চিত্রটা একেবারেই আলাদা এবং একটা অনুপস্থিতি আমরা দেখছি এবং এক্ষেত্রে রাজনৈতিক বিভিন্ন বিষয়ও এটার সাথে সম্পৃক্ত বলে তারা বলছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? জি, শুভেচ্ছা সবাইকে। আসলে এই প্রসঙ্গটিতে আসবার আগে আমি একটু বলে নিই যে তরুণ যে দুই কবি বললেন যে ভাষার রাজনীতিটা খুব গুরুত্বপূর্ণ এবং আপনি দেখুন যে পৃথিবীর একমাত্র ভাষা যে ভাষার মর্যাদা রক্ষার জন্যে একটি জাতিকে রক্ত দিতে হয়েছে এবং এটা কতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠলে একটি জাতির প্রতিনিধিরা রাস্তায় নেমে আসে এবং তারা অকাতরে প্রাণ বিসর্জন করে। এই যে 52-এর যে ভাষা আন্দোলন তার মাত্র 4-5 বছর আগে 47-এ দেশভাগ হয় এবং দেশভাগ কিন্তু একটা ধর্মভিত্তিক একটা সিদ্ধান্ত, যে এখানে হিন্দু এবং মুসলমানের ভিত্তিতে 3টি দেশ হয়, 3টি না তখন 2টি হয়, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এবং ভারত। এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান অনেক দূরে 1200 মাইল দূরত্ব থাকবার পরেও তাদেরকে মিলিয়ে দেওয়া হয় একটি সূত্রে যে তারা সকলেই মুসলিম। যদিও এই পূর্ব পাকিস্তানি তখন 5 কোটির মতো হিন্দু ছিল এবং ভারতেও এরকম প্রচুর পরিমাণ হিন্দু ছিল, 5 কোটি সব মিলিয়ে বোধহয়, আমার ঠিক মনে নাই। এই প্রেক্ষাপটে কিন্তু পাকিস্তান তারা বলল যে উর্দু হবে ভাষা। সবাই জানি আমরা বিষয়টা, আমি সংক্ষেপ করি যে এই জায়গাতে উর্দুকে এমনভাবে বলা হয় যে বাংলা ভাষা যারা চর্চা করে তারা ভারতীয় আধিপত্যবাদী মানসিকতা, এবং সেখানে উর্দু শব্দ যুক্ত করা হলো। 63 সালের দিকে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিষিদ্ধ করা হলো এবং তখন মোনায়েম খানদের পক্ষ থেকে আরও পরে বলা হলো যে কেন তোমরা রবীন্দ্রসঙ্গীত লিখতে পারো না। এইখানে সেরকম একটা রাজনীতি আমরা দেখেছি এবং এই তখন নানান রকম যে একটা পরিস্থিতি তৈরি হয় যে যারা বাংলা চর্চা করে বাংলা ভাষায় লেখালেখি করে তারা হচ্ছে ভারতের কৃতদাস। এবং এই জায়গায় তখন শামসুর রহমান 69-এ তার যে নিজ বাসভূমে কাব্যগ্রন্থ, সেখানে তিনি কবিতায় লেখেন যে তোমার মুখের দিকে এখন যায় না তাকানো বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, তোমার মুখে এবং তোমারকে নিয়ে এখন খিস্তি খেউরের পৌষ মাস। সেই সময় তো ফিরে আসছে মাহবুব ভাই। এইটাই আমি যুক্ত করতে চাচ্ছি যে যেই খিস্তি খেউরের পৌষ মাসটা 69-এ তিনি লিখেছেন। যেই প্রশ্নটি আপনি আজকে করলেন যে 1 ফেব্রুয়ারিতে কেন বইমেলা নেই, এখনো তো খিস্তি খেউরের মাঘ মাস, তখন যদি পৌষ হয় মাঘে কিন্তু আরো তীব্র শীত। যেই শব্দ আমরা এখন রাস্তায় উচ্চারিত হতে শুনি আমাদের অভিজ্ঞতায় সেই শব্দ ছিল না, নাই। আমরা সবসময় রাজপথে এক ধরনের প্রতিবাদ দেখেছি, নানান রকম প্রতিবাদ দেখেছি, কিন্তু যেই শব্দ আমরা এখন উচ্চারণ করতে পারবো না সেই রকম শব্দ উচ্চারিত হচ্ছে এবং এর পক্ষে যুক্তি দেওয়া হচ্ছে। তবে সবচেয়ে বড় যে যুক্তিটা হচ্ছে যে
মান বাংলা বলে একটা বিষয় আছে যেটা সর্বজন গ্রাহ্য হবে। আমরা চারজন চার এলাকা থেকে আসতে পারি, আমাদের একটা আঞ্চলিক ভাষা আছে, সেই ভাষায় যখন আমরা মাগো বলে চিৎকার করে উঠি বা আউলা ঝাউলা চুল বলি, সেটা কিন্তু এলোমেলো চুলের থেকে অন্য দোতনা দেয়। আমরা আঞ্চলিক ভাষার শক্তি সম্পর্কে প্রত্যেকেই জানি এবং সেগুলো আমাদের রক্তে ও ধ্বনিতে মিশে আছে, কিন্তু সেটাকে যখন আমরা মান বাংলার উপরে চাপিয়ে দিতে চাই, সেটা হলো অপরাজনীতি। এই পরিস্থিতিতে আমাদের একটি শূন্য গর্ভ আমরা একটা রাজনীতি খুঁজে পাচ্ছি, যেখানে আসলে আমাদের নিজস্বতা বলতে আর কিছু থাকছে না। আমরা বাংলাদেশ এবং যে একই নাম, সাথে এই সময় আমরা দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তৃতায় কিছু শব্দের মাধ্যমে উর্দু ভাষাটাকে বাংলা ভাষায় তা তো ব্যবহৃত বটেই, করছে। এবং এই জায়গাতে তো শুধু উর্দু নয়, আমাদের সব মুখ যেন পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে। এবং শেষ পর্যন্ত হুমায়ুন আজাদ যেমন বলেছিলেন যে বাংলা ভাষা যারা চর্চা করে তারা দুর্বিনীত দাস দাসী। আমরা যেন আবারও দুর্বিনীত দাস দাসী হতে যাচ্ছি এবং আমাদের দেশের নাম পরবর্তীতে নানান রকম সংস্কারের কথা শুনি, আসতেও পারে বাংলাস্তান, মানে বাংলাদেশ হবে কেন, বাংলাস্তান, দেশ তো খাঁটি বাংলা শব্দ। হ্যাঁ, বাংলাস্তান হয়ে যেতে পারে। তো এই জায়গা থেকে বেরিয়ে আসবার ক্ষেত্রে আমাদের তরুণ তরুণীদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের এই যে মানে গত 70 বছরের যে ইতিহাস, তা কিন্তু রক্তাক্ত এবং প্রতিবার মুখর, এবং সকলেই গণতন্ত্র এবং জবাবদিহিতার জন্য রাস্তায় বারবার আমাদের নামতে হয়েছে। সেটা 52-তে যেমন, 69-এ, 71-এ, 90-তে, 24-এ প্রত্যেকবারই নামা হয়েছে গণতন্ত্র বাক স্বাধীনতার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে মাহবুব দারুণ, আজিজ। দারুণ ভাই। না, মাহবুব মাহবুব ভাইয়ের কথা আমি আজিজ- খুবই মুগ্ধ হয়ে শুনছিলাম এবং আমি খুবই একমত। মাহবুব ভাই কিন্তু খুব পরিষ্কার করে বলেছেন যে সেই পাকিস্তানি রাজনীতিটাই কি ফিরে ফিরে আসছে কিনা, এবং ভাষার যে রাজনীতি সেখানেও আমরা তারই প্রাদুর্ভাব যেন দেখছি। আজ এই যে আমরা কথা বলছিলাম না, আজকে তো বইমেলা হওয়ার কথা। বইমেলার দিনে কি হচ্ছে, এবং বইমেলা না হলে কাদের লাভ? বেহেশত পাওয়ার জন্য যাদের রাজনীতি, তাদের কি লাভ? ফলে এইটা আমি মনে করি যে আমাদের এই সময়ের যারা মানুষ, যারা তরুণ প্রজন্ম, যারা এই ইতিহাসটা খুব পরিষ্কার করে জানে এবং বুঝতে পারে, তাদের মাহবুব ভাইয়ের এই কথা বুঝবার ব্যাপার আছে। অবশ্যই তাই। এবং পরে সামনে নির্বাচনে সেটা বুঝে ভোট দেওয়ার ব্যাপারও আছে। নিশ্চয়ই সবকিছুর সাথে আসলে সবকিছুর সম্পৃক্ততা একদম। রয়েছে। ইমরান মাহফুজ, আপনার কাছে আসছি এবারে। তরুণ প্রজন্মের কথা বলছিলেন মাহবুব আজিজ ভাই, আমরা সেই প্রসঙ্গ ধরেই যদি আপনার কাছে আসি, সম্প্রতি সময় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন তরুণী, তিনি বলছেন উর্দু ভাষা শুনলে তার কলিজা ঠান্ডা হয়ে যায়। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে আমরা দেখেছি আমাদের প্রত্যেকটা আন্দোলনে একটা তাদের সক্রিয় ভূমিকা রয়েছে, সেই জায়গায় এই ধরনের মন্তব্য বা এই ধরনের চিন্তা চেতনা, সেটা কি আমাদের দেশের বাংলা ভাষার জন্য একটা অপমর্যাদার বিষয় না? আপনার কি মনে হয়? না, অপমর্যাদার বিষয় না। ধরেন আমাদের ধান করার একটা অভ্যাস আছে। আমার প্রতি বছরে আমাদের প্রায় 4-5 বিঘা ধান করে, তো অলমোস্ট 100%-এর 25% চিটা যায়। তো এই ধরনের এদেরকে আমরা ওই অর্থে গুরুত্ব দিচ্ছি না। কারো যদি কোনো ভাষা শুনে কলিজা ঠান্ডা হয়, এটা ভালো। আমারই ব্যাচমেট অনেকে ইংরেজিতে আমার সাথে কথা বলে সে খুবই গর্ববোধ করে, ফলে ওইটাকেও আমি তাকে আমেরিকার দালাল যেমন বলছি না, একেও আমি পাকিস্তানের দালাল বলছি না। কারণ এবং কেউ শুদ্ধ ভাষায় কথা বলে তাকে ভারতীয় দালালও বলা যাবে না। আমার অবস্থান পরিষ্কার। আমাদের গত 100 বছরের যে আন্দোলনের ভিত্তি প্রস্তর হয়েছে, এখানে ওই যে আমার ভাষার প্রশ্নে যেমন বলেছে, ওরা আমার মুখের ভাষা কায়রা নিবার চায়, তেমনিভাবে কিন্তু এই প্রজন্মের উত্তরাধিকাররাই বলেছে দেশটা কারো বাপের না। বুকে আমার দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর। ফলে যে তরুণ গুলি নিতে পারে, সে তরুণের মুখের ভাষা আপনি নিতে পারবেন না। সেটা যে কোনো রাষ্ট্রের ক্ষমতা যে আসুক, এতে আমি শঙ্কিত নই, কারণ আমি আমার ভাষা শক্তি সামর্থ্য সম্পর্কে ওয়াকিবহাল। আমার অবস্থান, আমার ভাষা সম্পর্কে আমি জানি, আমার ইতিহাস সম্পর্কে আমি জানি। আমি যা জানি না, কালকে যারা আসছে তারা আমাকে কতটুকু নিপীড়ন করবে এটা আমি জানি না, বাট আমি এটুকু জানি যে আমি কতটা সহ্য করতে পারি। আমি আমার মাকে তো দেখেছি, আমার বাবাকে দেখেছি। তো এই মা মানে মা না, বাবা মানে বাবা না। এখানে আমি আমার রাষ্ট্রকে ভাবি, আমি আমার দেশকে ভাবি। ফলে যে তরুণ প্রজন্মের কাছে যে এই ভাষাটা যদি উপেক্ষারও থাকে, আমরা সবচেয়ে উপেক্ষার লজ্জা তো থাকার কথা হচ্ছে উচ্চ আদালতে যে কৃষকের উপরে রায় হচ্ছে, যে কৃষক বাংলা ভালো জানেন না, খেয়াল করেন, বাংলা ভালো জানেন না, তিনি হয়তো আঞ্চলিক ভাষাটাই জানেন,
সেই কৃষকের রায় হচ্ছে ইংরেজিতে। ফলে আমার লজ্জা তো ওখানে থাকার কথা। আমার লজ্জা থাকার কথা উচ্চাঙ্গনে, উচ্চ আদালতে, উচ্চ শিক্ষায় এখনো ভালো বাংলা সিলেবাসের বই নেই। আমার লজ্জা তো থাকার কথা যে বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের বীজ বপন হয়, সে বিশ্ববিদ্যালয় আন্দোলনের ডিম খেয়ে ফেলে। যে বিশ্ববিদ্যালয় বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সে বিশ্ববিদ্যালয়ে 8ই আগস্ট মাদ্রাসা, স্কুল, কলেজ সকল কিছু বাদ দিয়ে তারা একটা লেয়াজু কমিটি করেছে শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়ে 5 জন শিক্ষার্থী নিয়ে। ফলে লজ্জা তো আমার সেদিনে থাকার কথা। কে কোন ভাষায় কথা বললো এটা আমি জানি, এটা আমার হেডেক করে না, এটা আমাকে মাথা ব্যথা দেয় না। কারণ এটা এমন এক দেশ, এটা এমন এক ভূমি, এখানে আমরা সব কিছুকে গ্রহণ করতে পারি। কিন্তু আমার মূল্যবোধ যদি জাগ্রত হয় দেশপ্রেমের প্রশ্নে, এখানে বসে আমরা দেখেছি গত 50 বছরে আমার যতটুকু পাঠ এবং পাঠ উপলব্ধি আছে, এই দেশে বসে কেউ জাপানি হাইকু লেখে, এই দেশে বসে কেউ আমেরিকা লিখছে, চীনের লেখা লিখতেছে, এই দেশে পড়ে ভারতের লেখা লিখছে, এই দেশে পড়ে পাকিস্তানের লেখা লিখছে। এই দেশে বসে এই দেশের ইতিহাসটা লেখা কেন হচ্ছে না? এই দেশে বসে এই দেশের মা, মাটি, মানুষ, আলো, বাতাস দেখে বড় হয়ে এদেশের কবিতাটা কেন হয় না? ফলে এদেশের জিনিস আসতে হবে। এদেশে বসে অন্য আলাপ হতে পারে, অন্য তৃপ্তির ঢেকুর দেওয়া যেতে পারে। এই ঢেকুর নিয়ে আমি অতটা সন্দিহান নই, কারণ আমি আমার ভাষা, লড়াই, সংগ্রামের ভিত্তিভূমি আগুন থেকে জানি। আপনি জানেন আপনার এখানে 3 জন মানুষ বসে থাকলেও আপনার অবস্থান এবং আমার অবস্থান কতটুকু সংবিধিবদ্ধ সতর্কীকরণ। আমি আপনাকে কি করতে পারি, আপনি আমাকে কি করতে পারেন। ফলে যারা আসবে আগামীকাল, অসুবিধা নাই, আমরা প্রস্তুত, কারণ আমার ভাষা প্রস্তুত। বুকে আমার দারুণ জ্বর, বুক পেতেছি গুলিকর। খুব সুন্দর, খুব সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে ইমরান মাহফুজ। অনেক কিছু হচ্ছে না, অনেক ধরনের লজ্জা, অনেক ধরনের না পাওয়া, অনেক ধরনের অতৃপ্তি আমরা শুনলাম। বাংলা ভাষার জন্য এত ধরনের ত্যাগ, বাংলা ভাষার জন্য আমাদের এত গৌরব আমরা অনুভব করি, এবং বাংলা ভাষা শুধুমাত্র বাংলাদেশে না, সমগ্র পৃথিবীব্যাপী এটা আসলে প্রশংসিত একটি বিষয়। সেই জায়গায় বাংলাদেশের তরুণ প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলা ভাষাটাকে সুন্দরভাবে স্ট্যাবলিশ করার জন্য, কিংবা তাদের মাঝে শুদ্ধ বাংলা চর্চাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য কি কি করণীয় বলে আপনার মনে হয়? দেখুন, আপনার সারা শরীরে রক্ত প্রবাহ নাই, শুধু আপনি যদি মাথায় রক্ত প্রবাহ করতে চান সেটা সম্ভব না। অর্থাৎ আপনাকে পুরো জায়গায় একটা সমন্বিত একটা পরিস্থিতি তৈরি করতে হবে। রাজনীতি সব কিছু নিয়ন্ত্রণ করে, এবং সেই রাজনীতি যখন নানানভাবে বিক্ষত হয় তখন কিন্তু ভাষা যেমন ক্ষতিগ্রস্ত হয়, নানান কাঠামো ক্ষতিগ্রস্ত হয়, অন্যান্য অনেক জায়গায় যেমন 1 ফেব্রুয়ারিতে বইমেলা হয় না। আপনি দেখুন যে আমাদের 71-এর মুক্তিযুদ্ধের প্রধান যে স্তম্ভ 4টি, তার একটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। যে সংস্কার প্রস্তাব আসছে এবং আগামীতে পাশ হতে যাচ্ছে, তাতে কিন্তু ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র বিসর্জন দেওয়া হচ্ছে। কোন যুক্তিতে 30টি মাত্র দল এই সিদ্ধান্ত নিচ্ছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমাদের বাংলা ভাষা কিন্তু একটা অসাম্প্রদায়িক ভাষা, এবং আপনি যখন এই ভাষাটিকে মান ভাষায় আপনি অনুশীলন করেন তখন তার যে একরকম সৌন্দর্য, আঞ্চলিক ভাষায় যখন করেন তার আর একরকম সৌন্দর্য, সব কিছু মিলে এর একটি ইহজাগতিক রূপও আছে। যেই ভাষাটি নিয়ে আমাদের কিন্তু পরকালে কোথায় যাব সেটা চিন্তা করতে হয় না, ইহকালিক আমাদের স্থাপনার জন্য এই সমস্ত কিছু প্রয়োজন। এখন রাজনীতি হয়ে যাচ্ছে পরলোকের জন্য। কেউ কেউ বেহেশতের টিকিট বিক্রি করছেন, কেউ জান্নাতে যাচ্ছেন। এখন আমার দৌড় যদি হয় তেজগাঁ থেকে মহাখালী পর্যন্ত, আমি তো পৃথিবীর আর কোনো রাস্তা চিনি না। আমার দৌড় যদি হয় তেজগাঁ থেকে বেহেশত পর্যন্ত, আমি তো আর কোথাও জানি না। আমরা যদি এখন এই যে ইহজাগতিক অনিশ্চয়তার মধ্যে বসে কথা বলছি, আমি যদি অনন্ত সুখের মধ্যে পৌঁছে যাই, বেহেশতে যাওয়ার পরে যেটা ঘটবে সেটা তো আর তখন এই পার্সপেক্টিভ থাকবে না। কাজে আমাদের যাবতীয় চাহিদা কিন্তু এই রাষ্ট্র, ইহলৌকিক রাষ্ট্রের কাছে আমার অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, মৌলিক চাহিদা যেমন আমি রাষ্ট্রের কাছে চাই, ঠিক একইভাবে চাই আমার ভাষার অধিকার। আমার সন্তান যখন বাংলা মাধ্যমে পড়ে তখন তার যে সুযোগ সুবিধা, যখন সে ইংরেজি মাধ্যমে পড়ে অনেক কিন্তু বৈষম্য দেখা যায়। আবার যখন সে আরবি মাধ্যমে পড়ে তখন কিন্তু আরও বৈষম্যের শিকার হয়। একই দেশে আপনি 4টি মাধ্যম, বাংলা, ইংরেজি, আরবি এবং ক্যাডেট কলেজ, এবং এক জায়গায় বেতন 10-15 টাকা, আরেক জায়গায় 80,000 থেকে 1.5 লক্ষ টাকা মাসিক বেতন শিশুদের। তাহলে এই যদি হয় কাঠামো, এবং আমাদের তো এবার একটা প্রত্যাশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু অরাজনৈতিক, তার নিজস্ব কোনো এজেন্ডা নেই, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে তারা হয়তো কিছু সংস্কার প্রস্তাব আনবেন।
যাই হোক, এটা সম্ভব হয়নি, তবে আগামীতে অবশ্যই আমরা চাইব যে আমাদের শিশুরা যেন এক সমতলে দাঁড়াতে পারে। আমরা এই যে বসে আছি, আমাদের প্রত্যেকের হয়তো রাজনৈতিক অবস্থান ভিন্ন হতে পারে, আমাদের নানান রকম ব্যাপারে তর্ক থাকতে পারে, তো পারস্পরিক সহাবস্থান কেন আমরা থাকবো? সহাবস্থান এই ভীষণ অন্তর্ভুক্তিমূলক জরুরি। সমাজের জন্যই কিন্তু এত যুদ্ধ, এত এবং কিছু, সেই এত কিছু। বন্ধন এক সূত্রে গাঁথতে পারে আমাদেরকে এই বিভক্ত রাজনীতির বাস্তবতায়, সেটা হচ্ছে ভাষা। সত্যি তাই, এবং ভাষা এইভাবেই আমাদের সকলকে বেঁধে রাখুক। আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, চলছে ভাষার মাস, শুরু হলো ভাষার মাস, এবং এই মাস সবসময় আমাদের জন্য আত্মমর্যাদার এবং গৌরবের। নানান ধরনের অপ্রাপ্তি রয়েছে এবং একই সাথে রয়েছে নানান ধরনের অভিযোগ। আমরা আমাদের ভাষার মর্যাদা সমুন্নত করতে চাই এবং সেই লক্ষ্যে আমরা সকলে একসঙ্গেই কাজ করতে চাই। আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ হবে সেই দেশ যে দেশের ভাষা হবে বিশ্বব্যাপী সমাদৃত, এবং আমাদের মাধ্যমেই, তরুণ প্রজন্মের মাধ্যমেই বাংলা ভাষার যে গৌরব সেটি অক্ষুণ্ণ থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।